শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে। এবং আশা করছি যে কজনা দেখছেন আমাদের এই মুহূর্তে চ্যানেলের পর্দায়, তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় নিরাপদে আছেন। এবং আজকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ এপিসোড বলবো আমি, কারণ হচ্ছে আমার জন্য বিশেষ এবং আপনাদের জন্য বিশেষ হবে। এখন আমরা তো অনেক অ্যাচিভ করেছি এ পর্যন্ত মানব হিসেবে বা মানব জাতি হিসেবে। হিউম্যানস হ্যাভ অ্যাচিভড আ লট। এবং বাংলাদেশের বা বাংলাদেশি হিসাবে একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের ইতিমধ্যে হয়েছে, যেটি আসলে খুব বড় করে বলবার মতো। সেটি বিজ্ঞানসম্মত এবং এটি একটি পৃথিবীর বুকে যদি বলি হ্যাবিটেবল প্ল্যানেট হওয়ার কারণ যদি পানি হয়ে থাকে, সেই পানিকে ঘিরে আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে, যে করেছেন একজন বাঙালি। এবং তিনি একজন সাঁতারু, সাহসী সাঁতারু, তিনি একজন কাব্যিক সাঁতারু এবং একজন স্বপ্নবাজ অবশ্যই, মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং তিনি সিরাজগঞ্জের ছেলে। আমি আসলে গল্পের মাঝেই ছিলাম, গল্প শুনতে শুনতে আমরা অনারে ঢুকেছি। রফিকুল ভাই, ওয়েলকাম টু দ্য স্টুডিও। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? খুব ভালো আছি। এবং ওই রেশেই থাকতে চাই আসলে। নিশ্চয়ই। পানি তো আসলে আমরা অনেকে ভয় পাই, আবার অনেকে এটাকে খুব কাব্যিকভাবে দেখি, আবার খুব ভালোবাসি, রোমাঞ্চ আসে, অনেক কিছু, অনেক ধরনের অনুভূতি আসে পানিতে। আবার ভয় কিন্তু আসে মধ্য সমুদ্রে। জি। তো আপনি পানিকে আসলে কীভাবে আবিষ্কার করেছেন ছোটোবেলায়? আপনি সিরাজগঞ্জে বড় হয়েছেন যদি বলনা করে থাকি, সেখান থেকে যদি শুরু করি দর্শকদের নিয়ে। আমার কৈশোর বেড়ে ওঠা সিরাজগঞ্জে, তামাই গ্রাম। আমাদের বাড়ির পুকুরেই সাঁতার শেখা শুরু। এবং গ্রামের দুপাশে, এক পাশে হুরাসাগর নদী আর অন্য পাশে একটু দূরে বড় যমুনা নদী। এই দুই নদীর জল, পুকুরের জল, সব কিছুই শৈশব থেকে আমাকে খুব টানতো। জল দেখলে আমার একটা অন্যরকম অনুভূতি হতো, তার সাথে মিশে যেতে ইচ্ছে করতো। এই যে জলের সাথে মিশে যাওয়ার ইচ্ছে, আকাঙ্ক্ষা, তা থেকেই আসলে সাঁতরানোর যে শখ, ইচ্ছে, আকাঙ্ক্ষা, সেটার জন্ম। রাইট। এবং সেটা থেকে আসলে অনেক কিছু অর্জন বলবো এখন আমি। এবং এটা আসলে অনেক বড় অর্জন, যেটা আসলে বিশ্ব আস্তে আস্তে জানতে পারবে, হয়তো আমরা জানানোর চেষ্টা করছি এখন থেকে এবং সেলিব্রেট করছি। এবং এটি প্রথম ভয়াজ যদি আমি বলি বাংলাদেশ হিসেবে, এই ব্রহ্মপুত্র থেকে শুরু করে শেষটা কথা যদি আপনি বলেন। জি হ্যাঁ, আমরা এই সাঁতার অভিযানটাকে ইংরেজিতে নাম দিয়েছি দ্য গ্রেট ডেল্টা সুইম। গ্রেট ডেল্টা আমরা জানি যে বিশ্বের বৃহত্তম বদ্বীপ যেটা, সেটা আমাদের বঙ্গীয় বদ্বীপ। একদম। এবং এই বদ্বীপটা তৈরি হয়েছে বেশ কিছু নদীর সমন্বয়ে, নদীর প্রবাহে। তার মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা, এই নদীগুলো আছে। তো এগুলো আমাদের অসাধারণ সৌন্দর্যের নদী। তো যেহেতু এই বৃহৎ এক বদ্বীপ তৈরি করেছে এই নদীমালা, তো আমার মনে হয়েছে যে এইটা একটা বড় সুযোগ আমাদের জন্য, যদি এই নদীসমূহের মধ্যে দিয়ে যদি সাঁতরানো যেত। এবং যেহেতু এই নদীগুলো গিয়ে মিশেছে আমাদেরই এক সাগরে, যেটার নাম বঙ্গোপসাগর, তো সেইটা একটা অদ্ভুত ব্যাপার হতো উভয় দিক থেকেই। আমাদের যেহেতু এই নদীগুলো আন্তর্জাতিক নদী, এইটার ব্রহ্মপুত্র যেমন উৎপত্তি হয়েছে তিব্বতের কৈলাসের কাছে মানস সরোবর থেকে, সেখান থেকে তিব্বত, ভারতের অরুণাচল, আসাম হয়ে বাংলাদেশে ঢুকেছে। এবং ৩,০০০ কিলোমিটার দূরত্বের এই নদী, যে অংশটুকু বাংলাদেশে, সেইটা সাঁতরানো এবং সাঁতরিয়ে আমাদের সাগরে পৌঁছানো সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে বলে আমি সাঁতরানোর আয়োজন করেছি। আমি একটু দর্শকদের একটা জায়গায় ব্রিজ করাতে চাই। আপনি যখন কথাগুলো বলছেন, এরকম করেই কিন্তু বিভূতিভূষণ চাঁদের পাহাড়ে ওই তার ক্যারেক্টারটাকে বলিয়েছেন, কিন্তু এভাবে। কিন্তু আপনি কিন্তু স্বপ্ন সত্যি করেছেন, সেটা হচ্ছে পার্থক্য। এই সাহসটা এলো কীভাবে? যে কোনো মনে হয়নি যে আসলে কিছু হতে পারে বা ভয় লাগতে পারে বা কিছু একটা হয়ে গেলে কী করবে? এত লম্বা ভয়েস যখন আপনি ডিসাইড করলেন আপনি নটিক্যাল মাইলস যাবেন সাঁতরে। হ্যাঁ, মানুষের রোমাঞ্চের প্রতি এক ধরনের অদম্য আকাঙ্ক্ষা, আকুতি আছে। সেইটা হয়তো আমাদের মানে জেনেটিক, এই আকুতি সবার মধ্যেই আছে। কেউ এক এক দিকে সেই রোমাঞ্চের আকাঙ্ক্ষা পূরণ করেন। যারা পাহাড়ে যেতে পছন্দ করেন তারা সুউচ্চ পাহাড়ে যাচ্ছেন,
যারা বরফে স্কি করতে চান তারা সেটা করছেন। আমাদের দেশে আসলে ওই রকম দুর্গম যে পর্বতমালা সেটা নেই, আমাদের বিস্তীর্ণ মরুভূমি নেই, কিন্তু আমাদের যা আছে সেটা একটা অসাধারণ সম্পদ, সেটা আমাদের নদী। রাইট, এবং কৌতূহল হ্যাঁ, এবং স্বপ্ন, এবং সেই সঙ্গে সেই যে এই যে আপনার বডির যে চাষি, যেটি আপনি সাঁতরালেন, এটি কিন্তু আপনার জান ছিল পুরোটা সময়। আমি দর্শকদের একটু সময় মানে ছবিগুলো দেখাতে চাই অল্প অল্প করে, এবং আপনার কাছে গল্প শুনতে চাই, ছবিগুলো দেখে দিন একটু বলেন আমাদেরকে, আমরা দেখাচ্ছি দর্শকদের। প্রথম ছবিটা দেখাতে চাই, এটা একটা অ্যাচিভমেন্টের সামনে দাঁড়িয়ে আছেন আপনি কন্টিনেন্টাল বালি রিসোর্টে। হ্যাঁ, এইটা আসলে বালিতে ওশানম্যান একটা প্রতিযোগিতা হয়, সেই রকম একটা প্রতিযোগিতাতে আমি অংশ নিই 2023 সালের জুলাই মাসে। তো সেই প্রতিযোগিতায় আমি একটা নির্দিষ্ট সংখ্যক সাঁতারুকে আন্তর্জাতিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাঁতরানোর সুযোগ দেয়। হ্যাঁ, তো সেইটা আসলে বাংলাদেশ থেকে আমরা কয়েকজন অর্জন করি। রাইট রাইট। পরের ছবিটা দেখাতে চাই এবারে। হ্যাঁ, এটাও ঠিক ওরকমই একটা ওশানম্যান কম্পিটিশন। এটা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, দুবাইতে। সেখানেও আমরা সাঁতরাই এবং সেটা সফলভাবে সম্পূর্ণ করি। আর এই ছবি যেটা দেখতে পাচ্ছি এটা অ্যান্টার্কটিকাতে। সবচেয়ে মানে কি বলবো, আমি ছবিটা রোমাঞ্চিত হই আপনাকে দেখে। জি, নিশ্চয়ই এটা আসলে রোমাঞ্চিত হওয়ার মতোই জায়গা। এবং এই আপনি দেখতে পাচ্ছেন পানির চারপাশটা বরফের ঢেকে আছে। এইটা হিমশীতল সেই জলে, যার তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে আমি নামার সুযোগ হয় এবং 40 থেকে 50 মিটার দূরত্ব সাঁতরাই। এইটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা। আপনার পেছনে সে গ্লেশিয়ার, রাইট? গ্লেশিয়ার, যেগুলো গলে গলে পানি হয়েছে, জি, পৃথিবী হ্যাবিটেবল হয়েছে। জি, নিশ্চয়ই। হ্যাঁ, এবং সেই বরফগুলো যতদিন আছে আমরা মানব জাতি টিকে আছি, এবং ওখানকার সেই বরফ যেদিন থাকবে না তখন সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যেতে আচ্ছা, একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে দর্শকদের হয়ে যদি করি, যে ওখানে যাওয়ার তো প্রস্তুতি আছে নিশ্চয়ই অ্যান্টার্কটিকাতে, জি, সেটা কীরকম আসলে যদি বলেন। অ্যান্টার্কটিকা মানুষ দুভাবে যায়। একটা, যারা বৈজ্ঞানিক গবেষণা করে, তাদের নিজস্ব ওখানে স্থাপনা আছে এবং তারা আলাদাভাবে নিয়ে যায়। এছাড়া যারা ভ্রমণ করতে যাবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, এবং কয়েকটা কোম্পানি আছে, তারা তাদের নিজস্ব জাহাজে করে বছরে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক মানুষকে তারা সেখানে নিয়ে যায়। এবং তার জন্য ওদের সাথে যোগাযোগ করে বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট সময় ওখানে যেতে পারা যায়। আর বাকিটা আসলে যারা এটা আয়োজন করে তারাই দেখে। এখন এটা আছে আসলে, এখন যে কেউ চাইলে যেতে পারবো। শারীরিক কিছুটা সক্ষমতা থাকতে হয়, কারণ ওই আবহাওয়া সেখানে প্রচণ্ড, একটা জায়গায় প্রচণ্ড ঢেউ হয়, সেই জায়গাগুলো ওভারকাম করার জন্য শারীরিক সক্ষমতা থাকলে যে কেউ আশা করি যেতে পারবে। আমরা আরেকটা ছবি দেখাতে চাই। এই ছবিটা কোথায়? হ্যাঁ, এই ছবিটা আপনারা বুঝতেই পারছেন সেতুটা দেখে। এটা পদ্মা সেতুর নিচ দিয়ে আমি যখন যাই সেই সময়ে ছবিটা তোলা, এবং তখন আসলে আমার এতটাই অভিভূত লাগছিল যে এত বড় একটা সেতু, আমাদের একটা অর্জন, তার নিচ দিয়ে আমি আরেকটা লক্ষ্যের দিকে যাচ্ছি। এইটা আপনি কেটে যাচ্ছেন নিশ্চয়ই, একটা দাগ কেটে যাচ্ছেন আসলে যদি বলি। হ্যাঁ, একটা চিহ্ন রেখে যাচ্ছেন সেখান দিয়ে। হ্যাঁ, এবং আমি একটু অ্যাপ্রিসিয়েট করতে চাই রফিক ভাই আপনার কথা, যে আপনি একটি কাব্যিক একটি রচনা করেছেন পুরো জার্নিটিকে নিয়ে এবারে। এবং আমি ছবিগুলো দেখাতে দেখাতে বলতে চাই দর্শকদের, ছবিগুলো দেখতে থাকবো। এই ছবিটি কোথায় ছিল যদি বলেন। এই ছবিটা সম্ভবত চিলমারিতে আমরা সাঁতার শেষ করার পর এই ছবিটা। আপনার এখানে ফিজিক্যাল অবস্থা কি আসলে, আপনি তখন কি ফিল করছিলেন এই ছবিটাতে? আচ্ছা, এই ছবিটাতে আমরা তো 3 ঘন্টা বা 3.5 ঘন্টা সাঁতরিয়ে এখানে উঠেছি। তো স্বভাবতই কিছুটা দুর্বল, আর লম্বা 3-4 ঘন্টা সাঁতরানোর পর কিছুটা ক্লান্তি তো আসবেই, সেটা এসছে, কিন্তু একটা তৃপ্তিও ছিল।
যে আমি এতটা সাঁতরে এই জায়গাটাতে উঠেছি। শেষ করা যে একটা আনন্দ, সেই আনন্দটা বরাবর থাকে যখন শেষ করি। হয়তো সেই ক্লান্তি মেশানো আনন্দ বা বিষাদ মেশানো আনন্দ, সেইটা আমাকে উজ্জীবিত আরেকটা করে। ছবি দেখাবো। এইটা একদম শেষের দিকের ছবি। আমরা যখন নিঝুম দ্বীপে গিয়ে পৌঁছই, তখন তোলা ছবি। এবং আমি তীরের দিকে উঠে আসছি, অন্য সূর্যাস্ত। পাড় থেকে আমার অভিযাত্রী বন্ধুরা সবাই ছুটে আসছেন আমার দিকে। কেউ পতাকা নিয়ে আসছেন, কেউ জাতীয় পতাকা নিয়ে আসছেন, এবং তারা আমাকে যেভাবে উজ্জীবিত করেছেন, তাতে আমি আসলে অভিভূত, স্তব্ধ হয়ে যাই সেই সময়। সেই ছবিটাতে হয়তো তারই কিছু পরিচয় আছে। আমরা একটা কুড়িগ্রামে ব্রহ্মপুত্র থেকে সাঁতরে যমুনা, পদ্মা, মেঘনা হয়ে বঙ্গোপসাগরে গেছেন রফিকুল। এই যে নিজের দেশকে সঙ্গে করে নিয়ে, লাল সবুজ কিনে, এই মুহূর্তটা আপনি তুলে ধরেছে আপনাকে সবাই, আমরা ধরছি, এখনো ধরবো, আরো সামনে সারা জীবন থাকবে। এটা ফার্স্ট টাইম, ফার্স্ট ভয়েজ। কিভাবে এই অভিব্যক্তি আসলে ব্যক্ত করবে? হ্যাঁ, এইটা সত্যিই খুব চমৎকার অভিজ্ঞতা। যে প্রথমত যে এতটা পথ, যেটা আমার ইচ্ছে ছিল সেটা শেষ করতে পেরেছি। শেষ করে যে আনন্দ, সেটা তো আমাকে অভিভূত করেছেই। সাথে যখন আমার বন্ধুরা আমার হাতে আমাকে জড়িয়ে দিলেন জাতীয় পতাকা, তখন শুধু সেটা আনন্দ রইল না, সেইটা আমাকে অন্য এক জগতে নিয়ে গেল। একটা ভালো লাগা, ভালোবাসা, দেশপ্রেম সমস্ত কিছু মিশে আমাকে একটা অভিভূতকর অবস্থায় নিয়ে গেল। আমি 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 সাঁতারু রফিককে জিজ্ঞেস করছিলাম এসে যে আপনি ক্লান্ত হয়েছিলেন কিনা। তিনি বললেন যে আসলে পানিতে যখন আমি থাকবো, পানিতে আমার পথ হয়ে যায়, তখন আসলে মেনেই নেই যে পথে আমাকে থাকতে হবে, এবং সেখানে কিভাবে থাকতে হবে সেটা আমি বুঝে যাব আসলে। নিশ্চয়ই। হ্যাঁ, জল বা পানি আমাকে বরাবর আকর্ষণ করে। জি, নিশ্চয়ই। সেইটাতে ভাসতে, নিজেকে ভাসিয়ে দিতে। আমরা কি দর্শকদেরকে দেখাতে পারি আপনার সাঁতারের একটি নিশ্চয়ই, ছোট্ট ক্লিপ please. যদি দেখাই? শুনুন প্রিয় দর্শক। Congratulations, ভাইয়া। নদীর বুকে এই ভিডিও দেখলে প্রথমে যে কেউ ভাববে সাধারণ একটি গল্প। নদী পাড়ের যে কোনো বাসিন্দার এপার ওপার সাঁতার নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এই ঘটনার যিনি মুখ্য চরিত্র, তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। পুরো গল্প শুনলে তাকে যে কেউ বাংলাদেশের ব্রজের বলেন। দাস এটা উপাধি দিতেই হাতিয়ার। হাতিয়া, হাতিয়া আরেকটি জায়গা। ওকে, এই সময় এই জায়গাটা আসলে কে কে থাকেন আপনার সঙ্গে, কে কে থাকে না, তো সেটা যদি জানতে চাই, একটু কৌতূহল হচ্ছে যে কি কি থাকে আপনার সঙ্গে প্রস্তুতি হিসেবে এই সময়টিতে, যখন আপনি টিমে কি থাকে কেউ আপনার সঙ্গে, কেউ থাকেন? হ্যাঁ, আমার সঙ্গে তো কায়াক থাকে সবচাইতে কাছে। জি। আমার থেকে হয়তো 5-7 হাত এর মধ্যেই আমাদের কায়াকটা থাকে। জি। আর তার থেকে একটু দূরে আমাদের একটা বড় নৌকো থাকে। কার বলতে আপনি যে বেলুন ফোলানোর যে এই বৈঠাটি, হ্যাঁ। এই যে হাওয়ায় আমরা ফোলানো দেখাচ্ছি। যে, আর কোনো লাইফ সাপোর্ট জাতীয় কিছু সঙ্গে থাকে কিনা সেই সময়টিতে যখন আপনি সাঁতরাতে থাকেন গভীর সমুদ্রে? আমি যখন সাঁতরাতে থাকি তখন আমি পায়ে ফিন পরি কখনো কখনো, আর মার্কিং বয়া থাকে। জি, হ্যাঁ, জি। যেই উজ্জ্বল কমলা রঙের বয়াটা দেখছেন, সেইটা দিয়ে আসলে আমাকে চিহ্নিত করা যাবে যে আমি এই জায়গাটাতে আছি। জি। কিন্তু এইটা কোনোভাবে লাইফ সাপোর্ট দেওয়ার মতো দেওয়ার মতো না। কিছু না, দেওয়ার মতো না। শুধু মার্কিং করার জন্য এটা ব্যবহার করি। জি। কারণ আমাদের বলা হয় যে উন্মুক্ত যে জলের সাঁতার, তার জন্য এই রকম একটা ব্যবস্থা রাখা জরুরি, যাতে আমাকে সবাই দেখতে পারে যে এই জায়গাটাতে আছি। সেটি আছে। জি। এবং যেহেতু আমাদের পদ্মা এবং মেঘনা ভীষণ উত্তাল হয়, জি। অনেক ঢেউ হয়, তো সেই উত্তাল ঢেউয়ের মধ্যে আমাকে যাতে চিনতে পারে, আমাকে যাতে দেখতে পারে, তার জন্য লাল এই সবুজ নিয়ে আপনি ব্যবস্থা। যাচ্ছেন সামনের দিকে। জি। শেষটাই আপনি যখন দাঁড়াবেন বললেন যে নিঝুম দ্বীপে যখন এলেন, সবাই আপনাকে অভিভূত করলেন, ভালোবাসা জানালেন, তখন আপনি কি ভাবছিলেন আসলে? হ্যাঁ, সেইটা একটু আগে যেটা বললাম যে আনন্দের ভাবনাটা ছিল, যখন সেই লাল সবুজ বাংলাদেশটা আমাকে জড়িয়ে নিল, তখন আমার সেইটা একটা অভিভূতকর মুহূর্ত তৈরি হলো। সাথে অন্য যেটা হলো, একটা সংকোচ হলো। সংকোচ এই জন্য যে
জাতীয় পতাকা একটা বড় ব্যাপার, যেখানে জাতির একটা দেশের একটা জাতির ভাবমূর্তিটা উজ্জ্বল হয় যেই সমস্ত কাজে, গৌরব হয় যে সমস্ত কাজে, সেখানেই শুধু এই মহিয়ান পতাকাটা আনা উচিত। কিন্তু আমার খুবই সংকোচ হচ্ছিল যে এইটা আসলে তেমন কোনো মহৎ কাজ নয় যে এরকম জাতীয় পতাকা নিয়ে আমি এটাকে উদযাপন করব। সেটা মনে হয়নি। আমি খুবই সংকুচিত ছিলাম, এটা, সংকোচে জি। ছিলাম, এবং কি বলবো, দিস ইজ এ মডেস্টি ডাইভার রকিব আপনি বলছেন, বাট দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস অ্যান্ড ফর দি এন্টায়ার হিউম্যান কাইন্ড। আমরা অ্যান্টার্কটিকার একটা ভিডিও দেখাতে চাই ছোট্ট করে একটু, আমাদের এখনো কৌতূহল আছে, আপনি যদি বলেন আমাদেরকে পেছনের জি। গল্পটা। সে ওই বরফের স্তর ঘিরে রেখেছে মাঝখানে, এই জায়গাটাতে আমাদের সাঁতারের সুযোগ করে দেয় আমাদের সেই কোম্পানি, এবং আমি সেই হিম শীতল জলে কিছুটা সময় সাঁতরাই খালি গায়ে। নিশ্চয়ই। আচ্ছা, সেটা কেন একটু যদি বলেন, খালি গায়ে কেন নামতে হয় সেখানে? খালি গায়ে আমি মূলত সাঁতার করি খালি গায়ে সব সময়, এবং সুইমিং স্যুটটা পরি না। আর এইখানে যেহেতু সেই শীতল জলের ছোঁয়াটা আমি পরিপূর্ণভাবে নিতে চাই, তাই আমার শরীর এবং পানির মধ্যে কোনো প্রতিবন্ধকতা রাখতে চাইনি, কোনো সুইমিং স্যুট পরতে চাইনি। ওই ঠান্ডার অনুভূতিটা আমি চাই। যেহেতু আমি সব জল, সব জায়গার পানি ভালোবাসি, তার ছোঁয়া নিতে চাই, পুকুরের, নদীর, সমুদ্রের। তো এইরকম একটা অন্যরকম পরিবেশে এসে সেই পানির ছোঁয়া নেব না, তা হয় না। রাইট। এবং এই যে বদ্বীপের রফিকের এই যে মহাসমুদ্র যাত্রা বা এই অভিযাত্রা, এটা কি কোনো দিন কাব্যিকভাবে লেখনীর মধ্যে আসতে পারে কিনা সামনে সবার জন্য, সামনে যারা এই যাত্রাকে চিন্তা করছে, করবে? হ্যাঁ, সেইটা আসলে আনা উচিত, কারণ সেই অভিজ্ঞতাগুলো মানুষ যদি জানতে পারে, সেখান থেকে আর কিছু না হোক, নদীর প্রতি আমাদের যে ভালোবাসাটা, আবহমান বাংলার নদীকে নিয়ে শিল্পী, সাহিত্যিক, কবির যে এত উচ্ছ্বাস, এবং এখন সাঁতারুদের যে উচ্ছ্বাস, এই জিনিসটা নিশ্চয়ই জানতে সেই পারবে। খোঁজটা কি ছিল মনের মধ্যে? সেই খোঁজটা কৌতূহলের সঙ্গে কি ছিল যুক্ত, যে এত যে কবিতা পড়েছে এত কিছু নিয়ে, সমুদ্র নিয়ে, পানি নিয়ে, সেটা কি কৌতূহলের সঙ্গে কাজ করেছিল, যুক্ত ছিল? অসংখ্য কবিতা। আমি সাঁতরানোর সময় এত অজস্র অসংখ্য কবিতার লাইন মনে এসছে আমার, সবচেয়ে কোনটা বেশি করেছেন মনে সেই সময়? অনেক কবিতা। আপনার পুরো জীবনানন্দের তো কত কত সব কবিতা, হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা। যেমন আমার শুরুটাই যদি বলা যায়, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। এই মহাসাগর, সমুদ্র ডাকছে নদীকে, এবং আমি নদী দিয়েই সাঁতরাচ্ছি। তো সেই যে সমুদ্রের ডাকে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা হয়ে সাগরে যাওয়া, এ তো সেই রবীন্দ্রনাথের সেই কবিতাই আমাকে সেখানে নিয়ে গেছে, যদি সেভাবে বলি। একদম। এছাড়া জীবনানন্দ আমাকে বরাবর টানে। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, সব তো নদীকে নিয়ে। নদী তুমি কোন কথা কও, এই যে অসংখ্য পংক্তি আমার মাথার ভেতরে কাজ করেছে। সেখানে চিন্তা করেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কখনোই মনে হয়েছে যে সাঁতরাতে সাঁতরে যে এই পংক্তিটি হয়তো আমার মতো একজন রকিবের জন্য হয়তো লিখে রেখে গেছেন সেই সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, এবং আরো সামনে যারা করবেন এভাবে। আমার তো মানে নদী নিয়ে যত লেখা সব মনে হয়েছে যে সাঁতরানোর সময় মনে হয়েছে এটা নিশ্চয়ই আমার জন্য লেখা হয়েছে। এরকম অনেক কবিতার পংক্তি আছে। মানে কি বলবো, ওয়ান অফ আ কাইন্ড অভিজ্ঞতা আসলে এটা। জি, মানে কি বলবো, বিশ্লেষণ করা আসলে মুশকিল। হ্যাঁ, এটা বলে বোঝানো সম্ভব, বুঝতেও পারছি, আবার জিজ্ঞেসও করছি একের পর এক কি হয়েছে আসলে। মানে সামনে যারা রফিকের মতো যাত্রা করতে চাইবে তাদের জন্য কি বলবেন নিজের থেকে, একদম মন থেকে? যারা করতে চাইবেন নিশ্চয়ই করতে পারবেন। এইটা যে ওই রকম কঠিন কোনো কাজ সেটা নয়,
প্রথমত হলো যে আকাঙ্ক্ষাটা থাকতে হবে, ভালোবাসাটা থাকতে হবে, এটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এর পাশাপাশি যে ব্যবহারিক বিষয়গুলো আছে, যেমন নিজেকে তৈরি করা সেই লম্বা দূরত্ব সাঁতরানোর জন্য, বা নিয়মিত সাঁতারের প্রশিক্ষণ নেওয়া, আর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, যে আপনাকে সহযোগিতা করার জন্য একটা নিবেদিত প্রাণ দল দরকার হবে। কোনো একটা সংগঠন বা একটা দলের সাহায্য আপনার চাই, তাছাড়া এই লম্বা দূরত্ব সাঁতরানো সম্ভব নয়। বা সেটা কি কজনে মিলেও তো করা যেতে পারে চাইলে? হ্যাঁ, কয়েকজন মিলেও করা যেতে পারে, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা একেবারে নিবেদিত দল থাকতে হবে, যে তাকেই শুধু সাহায্য করবে। তা না হলে সেই 2 জন বা 3 জনকে একটা দল করবে, এতে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। রফিক ভাই, আমি যদি একটু একদম সরলভাবে জিজ্ঞেস করি সবার জন্য যারা শুনছেন এখন আমাদেরকে, কেউ যদি এই ধরনের কম্পিটিশনে মানে পার্টিসিপেট করতে চায় বাইরে গিয়ে, আপনি যেমনটি করেছেন আমাদের জন্য বাংলাদেশের হয়ে, সেক্ষেত্রে কী কী করা প্রয়োজন, বা ফাইন্যান্সিয়াল বিষয়গুলো সব মিলিয়ে আসলে ছোট্ট করে টিউটোরিয়ালটা বলেন আমাদের, সবাই শুনছে। হ্যাঁ, আপনার সেইটা আমরা যে কেউ করতে পারবো, যারা মানে সঠিক পদ্ধতি মেনে সাঁতরাতে পারি, কমপক্ষে 2-3 ঘন্টা টানা সাঁতরাতে পারি, তারাই এটা করতে পারবো। সাথে ওই সহযোগিতাটা দরকার হবে, যে যারা নদীটা ভালো জানবে, যারা নির্দেশনা দিতে পারবে, যারা নিরাপত্তা বিষয়গুলো নিয়ে কাজ করে, এরকম সহযোগিতা যারা করতে পারবে, তারাই মূলত এই সাঁতারের আয়োজনটা করতে পারবে। এবং এইটা যে খুব বেশি ব্যয় সাপেক্ষ কোনো ব্যাপার তাও নয়। স্বপ্ন পূরণের তুলনায় আসলেই কিছু নয়। জি, আসলেই কিছু নয়। জি, তারপরে স্বপ্নের জন্য তো আমরা যদি অনেক বলি, একজন বাঙালি মন যদি জানতে চায় যে কিভাবে আসলে কত কি লাগবে, আসলে কিরকম লাগতে পারে আদৌ প্রস্তুতির ক্ষেত্রে, সেটা কি বলবো আমরা আসলে? প্রস্তুতির ক্ষেত্রে সাঁতারের প্রস্তুতির যেটা সবচাইতে বড়, এছাড়া আমার নদীগুলোকে জানতে হবে, এই ভৌগোলিক অবস্থানগুলো আমাদের একটু ধারণা থাকতে আজকে হবে। জানার সোর্সটা কি হবে যদি আমি জানতে চাই নদীকে ভালো করে আরো আগের মতো? আচ্ছা, সেই ক্ষেত্রে তো নদী নিয়ে যেই সমস্ত লেখাজোখা আছে, বা আমাদের বাংলাপিডিয়ার সাহায্য নিতে পারি, তো এগুলোর মধ্যে দিয়ে নদীর ভূগোলটা আগে জানা। সব কিছুর সংমিশ্রণে কি কোনো ট্রেনিং ইনস্টিটিউট কি আছে, বা কোনো প্যাকেজ কি আমাদের অফার করা হবে কিনা কখনো, বা এখন কি আছে নাকি? আচ্ছা, এইটা এখন পর্যন্ত নাই, কিন্তু কেউ করতেই পারেন। অ্যাচিভ করা পসিবল? যে তারা চাইলে করতে পারেন, যে এই সুযোগটা আমরা দেব, এবং যারা এই মানের সাঁতারু, তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই রকম সাঁতারের ব্যবস্থা হতে পারে। কেউ চাইলে এটা করতে পারে। তো এখন পর্যন্ত কেউ সেটা করেনি, চাইলে অনেকেই করতে পারে। হয়তো সেই সাহসটি করতে পারছে না যেটা আপনি করেছেন। কেউ যদি করতে চায় সেক্ষেত্রে করতে পারবে আপনার কাছে? নিশ্চয়ই পারবে। জি, আপনাকে কোথায় খুঁজে পাবে সবাই? ফেসবুকে? ঠিক আমরা ওইভাবে যে সহযোগিতার ঘোষণা বা সহযোগিতা করছি তা হয়তো নয়, কিন্তু কেউ চাইলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং তার জন্য অভিযাত্রী নামে একটা সংগঠন আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। অভিযাত্রী আপনাদের নিশ্চয়ই সেই যাত্রার জন্য একটু হলো এই মুহূর্তে সাহায্য করতে পারবে। একটু না, আমাকে সাহায্য করেছে পুরোটা। হয়তো যারা সাঁতরাতে চান তাদেরকেও সাহায্য করবেন। আমরা একটা ছবি দেখাতে চাই দর্শকদের, ছবির মানুষগুলো সম্পর্কে একটু জানতে চাই এই মুহূর্তে। আপনার সঙ্গে রয়েছেন দুপাশে কারা আছেন? হ্যাঁ, এই ছবিটা একটা বিশেষ মুহূর্তের। আমরা যখন 22শে মার্চ চাঁদপুরের যে 3 নদীর মোহনা, সেইখানে পৌঁছি, তো সেইখানে আমাদের জন্য বিস্ময় অপেক্ষা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি চাঁদপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি আমাদের অভ্যর্থনা জানিয়েছেন, আমাদের স্বাগতম জানিয়েছেন। পাশে আছেন নিশাত মজুমদার এবং তার দলবল নিয়ে, এবং আমার সাঁতার সেদিন 400 কিলোমিটার পূর্ণ হয়। সেই 400 কিলোমিটার পূর্তিটা উদযাপনের জন্য তারা আমাকে অভ্যর্থনা জানান, এবং সেটা আমাকে সত্যি উজ্জীবিত করেছিল। আচ্ছা, এবার একটু আস্তে আস্তে, সমুদ্র তো অনেক গভীর হয়, অনেক সিক্রেটিভ হয়। আপনি তো সমুদ্রে যেহেতু সাঁতরে এসেছেন, আপনার একটু গভীরতা একটু জানতে চাই আমরা। নিশাত মজুমদার সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, আমরা একটু আজকে সবাইকে জানাই দিতে চাই, যেহেতু
আপনি আমাদের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এনে দিয়েছেন, আমরা একটু বলতে পারি সেটি এখানে, যেখানে আমরা দেখলাম মাত্র একসঙ্গে দাঁড়িয়েছেন সেই সময়টিতে। নিশাত মজুমদার তো আমরা চিনি, আমরা তাকে চিনি। জি হ্যাঁ, সবচাইতে বড় সম্পর্ক যেটা, সেটা এই দুজন মানুষই রোমাঞ্চ পছন্দ করে। জি। একজন সমুদ্র করে বা জল করে, অন্যজন পর্বত করে। সবচাইতে নিকট সম্পর্ক তো এই। সমুদ্র পর্বত এক হলো কি করে তাহলে? সমুদ্র এবং পর্বত তো একই বরাবর। আচ্ছা, আমরা দেখি সমুদ্র থেকে যে জল বাষ্প হয়ে মেঘ হয়ে উড়ে যাচ্ছে, তা তো পর্বতে গিয়েই নামছে। পর্বত বেয়েই তো সেই জল নামছে যা নদী হয়ে ঝর্ণা হয়ে সমুদ্রে যাচ্ছে। মূলত তো একজন এক। একজনকে ধরে রাখছে আসলে। সম্পর্কটা তো একই। ট্রুলি ট্রুলি ট্রুলি। আমরা 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 আশা করব যারা এই স্বপ্নবাদ ছাতারু যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি, এবং আপনাকে আরও একবার কংগ্রাচুলেশন, সত্যি অভিবাদন আমাদেরকে এত বড় একটি অ্যাচিভমেন্ট প্রথমবার এনে দেওয়ার জন্য, এবং এটি আসলে রাস্তা তৈরি করলো একটা আমাদের জন্য। হ্যাঁ, এটা একটা রাস্তা। এর থেকে আরও বড় অর্জন আমাদের দেশে তরুণ তরুণীরা করতে পারেন। যেমন আমি হয়তো দেশের এই অংশটুকুন সাঁতরালাম, কেউ চাইলে অরুণাচল থেকে যেই ব্রহ্মপুত্রটা ঢুকেছে সেখান থেকেও শুরু করতে পারেন। এবং অতি উৎসাহী, অতি সাহসী যারা আছেন, আমি জানি বাঙালির সাহসের কোনো শেষ নেই। বাঙালি অসাধ্য সাধন করতে পারে। কেউ চাইলে তিব্বতে সেই মানস সরোবর থেকেও শুরু করতে পারে। একদম। এবং সেইটা হবে এই নদীতে, সম্পূর্ণ নদীটা প্রথম সাঁতরানো মানুষ। আমি আশা করব বাংলাদেশ থেকেই সেই তরুণ বা সেই তরুণী এগিয়ে আসবেন এই রেকর্ডটা করার জন্য। একদম। হয়তো অ্যাপোলো 11ও এইভাবেই ঘোষণাটি দিয়েছিল যখন শেষ করে এসেছে, হয়তো এইভাবেই কিছু একটা শুরু হয়েছিল। আজও একটি নতুন যাত্রা শুরু হলো নিচে, আসলে গভীর সমুদ্র থেকে এবং পানিতে। প্রিয় দর্শক, আমরা আজকের এই বিশ্বে আজ মাত্র 5% আমরা আবিষ্কার করতে পেরেছি এবং করতে থাকবো সেই অবধি, যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন বিলীন না হয়ে যাব। এবং সেই অগাধ সাহসের প্রত্যাশা এবং সৎসাহসের প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিতে চাই। সবাইকে অনেক শুভেচ্ছা। বি ভেরি সেফ অ্যান্ড বি ভেরি কিউরিয়াস। থ্যাংক ইউ ভেরি মাচ।